দেখো, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা পড়বো এনার্জি এফিশিয়েন্ট মোটর সম্পর্কে। ঠিক আছে? এনার্জি এফিশিয়েন্ট মোটর বা সংক্ষেপে এটাকে ইইএম বলা হয়। ঠিক আছে? এটা কি ধরনের মোটর? এটা হলো একটা নর্মাল মোটরের মতোই, কিন্তু তাতে ডিজাইন যখন করা হচ্ছে মোটরের, তখনই কিছু মডিফিকেশনস এমন রাখা হচ্ছে যার জন্য কি হয়, এই ধরনের মোটরের যে ইন্ট্রেন্সিক মোটর লস, সেই লসগুলো তুলনায় অনেকটা কমে যায়। ঠিক আছে? মানে এই ধরনের মোটরের এফিসিয়েন্সি অনেক বেশি হয়। তো একটা মোটরের ক্ষেত্রে লস কি কি টাইপের হতে পারে? একটা মোটরের ক্ষেত্রে কি কি লস হতে পারে বলো? মোটরের ক্ষেত্রে লস মানে আমরা বলতে পারি স্টেটর, কপার লস হতে পারে। স্টেটর কপার লস হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? তারপরে আয়রন রোটর, লস আর কোর মেকানিক্যাল লস। লস হতে পারে। রোটর কপার লস হতে পারে, রোটর কপার লস তারপর হতে পারে তো। ফ্রিকশনাল লসেস তো আছে। রোটরে কপার লস হলো, তারপরে কি হতে পারে? কোর লস। কোর লসের কোর মধ্যে কি লস। লস, কি পড়বে? কোর লসের মধ্যে এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লস। ঠিক আছে, কোর হিস্টেরেসিস। লস হতে পারে। আরেকটা আর কি হতে পারে? ফ্রিকশনাল লস। ফ্রিকশন, ফ্রিকশনাল ফ্রিকশনাল লস হতে পারে, ফ্রিকশনাল লস। আরেকটা কি হতে পারে? ওয়াইন্ডেজ, উইন্ডেজ লস। ঠিক আছে? আর তো স্ট্রে লস আছে। স্ট্রে লোড লস হতে পারে, স্ট্রে লোড লস। ঠিক আছে? এই এত এত ধরনের যে লস, সেগুলো একটা মোটরের মধ্যে এগুলো হতে পারে। ঠিক আছে? স্টেটর কপার লস, রোটর কপার লস, কোর লস, ফ্রিকশনাল লস, স্যার, ওয়াইন্ডেজ লস। বলো। স্ট্রে লোড লসটা একটু বলে দেন না। স্ট্রে লোড লস মানে হচ্ছে, ধরো যে রোটরের এবং স্টেটরের মধ্যে যে ফ্লাক্সটা, মানে স্টেটরে যখন আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি তখন যে ফ্লাক্স তৈরি হচ্ছে, তো এবার লোডের ভ্যারিয়েশনের সাথে সাথে এই যে ফ্লাক্সের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা কিছুটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। মানে ফ্লাক্সের যে স্বাভাবিক যে প্যাটার্ন, ধরো স্বাভাবিক প্যাটার্নটা হওয়া উচিত, ধরো যেরকম সাপোজ এরকম সাইনোসয়েডাল ডিস্ট্রিবিউটেড ফ্লাক্স থাকার কথা। ঠিক আছে? কিন্তু কি হচ্ছে, লোড যখন ভ্যারি করছে, লোডের ভ্যারিয়েশনের জন্য এই ফ্লাক্সের ডিস্ট্রিবিউশনটা এরকম না থেকে কিছুটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। সাপোজ কিছু হারমোনিক্সের জন্য ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা ধরো এরকম দেখতে হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই ধরনের যে ডিস্ট্রিবিউশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? হচ্ছে কারণ এই স্ট্রে মানে লোডের জন্য। ঠিক আছে? লোডের এফেক্টের জন্য ফ্লাক্সের প্যাটার্নটা চেঞ্জ হয়। তো এটার জন্য এক ধরনের লস হয় একটা মোটরের মধ্যে, এবং এই লসকে আমরা স্ট্রে লোড লস বলি। ঠিক আছে? স্যার বলছি হারমোনিক্স যদি রিডিউস করতে হয় তাহলে সেটার কি মেথড আছে? হারমোনিক্স রিডিউস করার জন্য অনেক মেথড আছে। ধরো ওটা পাওয়ার ইলেকট্রনিক্স এর পার্ট। ঠিক আছে? পালস উইড মডিউলেশন, এরকম টাইপের অনেক মেথডস আছে। হ্যাঁ, তো তো সেই ব্যাপারে আমরা এখন আসবো না, আমি এখন আসছি। স্ট্রে লসটা একবার বলুন না, বুঝতে পারলাম না। স্ট্রে লস মানে হচ্ছে, ধরো একটা মোটরের যে স্টেটর পার্ট, সেখানে আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি স্টেটর ওয়াইন্ডিং এ। ঠিক আছে? এবার স্টেটর ওয়াইন্ডিং এ পাওয়ার সাপ্লাই দিলে কি হয়, সেই পাওয়ার সাপ্লাইটা রোটরকে লিঙ্ক করে। ধরো এটা হচ্ছে বাইরের পার্ট। ঠিক আছে? এটা হলো ধরো স্টেটর, আর মাঝে কি আছে? এয়ার গ্যাপ আছে, এয়ার গ্যাপ আছে, এখানে আছে আমার রোটর। ঠিক আছে? এবার এই রোটরে যখন ধরো আমরা কোনো একটা লোডকে চাপিয়েছি, এটা হচ্ছে ধরো রোটর, রোটরের এটা হলো শ্যাফট। সাপোজ এটা হলো রোটরের শ্যাফট, রোটরের শ্যাফটে আমরা কোনো লোড চাপিয়েছি। এবার এই লোডের যখন পরিবর্তন ঘটছে, এখন আমরা কি করছি, এখানে তো পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি, এখানে তো আমরা স্টেটরে পাওয়ার সাপ্লাই দিচ্ছি। এবার হচ্ছে এই ফ্লাক্সটা এয়ার গ্যাপের মধ্যে দিয়ে রোটরের ওয়াইন্ডিং এর মধ্যে মানে রোটর পার্টে লিঙ্ক করছে। এবার এই যে এয়ার গ্যাপের মধ্যে দিয়ে যখন এটা রোটরকে লিঙ্ক করছে, লোড যখন পরিবর্তিত হচ্ছে, লোডটা তো ধরো কনস্ট্যান্ট লোড নয়, লোড ধরো কখনো বেশি কখনো কম হচ্ছে। এবার যখন লোডটা এরকম কম বেশি হচ্ছে, সেই লোডের পরিবর্তনের সাথে সাথে এই যে ফ্লাক্স ডিস্ট্রিবিউশন যেটা আছে এয়ার গ্যাপের মধ্যে, সেটার যা রেগুলার যে প্যাটার্ন হওয়ার কথা, রেগুলার ধরো এটা একটা সাইনোসয়েড, পিওর সাইনোসয়েড হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে তার পিওর সাইনোসয়েড থেকে কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার শেপটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখা গেছে যে যদি এটা পিওর সাইনোসয়েড হতো, তাহলে যতটা পরিমাণে আমার ইলেকট্রিক্যাল এনার্জি খরচ হতো, কিন্তু তার থেকে এই শেপটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য ইলেকট্রিক্যাল এনার্জি বেশি খরচ হচ্ছে। ঠিক আছে? এবার এই যে খরচটা হচ্ছে, সেটা কি জন্য খরচ হচ্ছে? কোনো একটা লসের জন্যই তো খরচ হচ্ছে। এবার সেই যে লস, সেই লসটাকে বলা হচ্ছে স্ট্রে লোড লস। ঠিক আছে?
তার মানে লোডটা যখন আমি চেঞ্জ করবো তখনই এই লসটা অকার করবে। লোড তো সবসময় চেঞ্জ হতেই থাকে, ধরো কনস্ট্যান্ট লোড আর কখন হয়, কনস্ট্যান্ট লোড তো সম্ভব নয়, প্র্যাকটিক্যালি কোনো একটু লোড তো ভ্যারি করেই, তো স্ট্রে লোড লসটাও সেই মতো ভাবে কম বেশি হতেই থাকে। ঠিক আছে, তো দেখো এবার হচ্ছে কি এনার্জি এফিশিয়েন্ট যে মোটর, সেই মোটরের ক্ষেত্রে আমরা কি সুবিধা পাচ্ছি, কি ফেসিলিটিটা পাচ্ছি। তো এনার্জি এফিশিয়েন্ট মোটরস অ্যাভেলেবল ইন ইন্ডিয়া, available in India with operates with efficiencies that are typically 3 to 4% point lower than standard motors। ঠিক আছে, স্ট্যান্ডার্ড মোটরের ক্ষেত্রে যে আমাদের যে লস হয় তার থেকে কিন্তু 3 থেকে 4% এটা এফিসিয়েন্সি বেশি হয়। মানে নর্মাল মোটরের এফিসিয়েন্সি, ধরো একটা মোটরের এফিসিয়েন্সি যদি আমরা 90% ধরি, এর ক্ষেত্রে এফিসিয়েন্সি হয়তো 94 থেকে 95% এরকম রেঞ্জের হবে। ঠিক আছে, মানে এনার্জি এফিসিয়েন্ট মোটর ইউজ করে আমরা এফিসিয়েন্সিটা বাড়াতে পারি মোটরের। ঠিক আছে, এবার এখানে দেখো বলা হচ্ছে অ্যাজ পার স্পেসিফিকেশন অফ দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, বিআইএস, বিআইএস মানে হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এনার্জি এফিসিয়েন্ট মোটরস দিস আর ডিজাইনড টু অপারেট উইথ loss without loss in efficiency at loads between 75% and 100% of the rated capacity। মানে এরকম নয় যে এনার্জি এফিশিয়েন্ট মোটরকে আমরা লো লোডে রান করাবো আর লো লোডে রান করালেও মোটরটার এফিসিয়েন্সি ভালো থাকবে, এরকম সম্ভব নয়। মানে যে বিআইএস এর যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী বলা হচ্ছে যে মোটরটাকে যদি 75 থেকে 100% তার রেটেড ক্যাপাসিটিতে রান করায়, সেক্ষেত্রে দেখা যাবে যে মোটরের যে এফিসিয়েন্সিটা বেটার হবে। ঠিক আছে, এবার দেখো এনার্জি এফিশিয়েন্ট মোটরের মধ্যে যে লসগুলো হয় সেই লসগুলো কম কিভাবে হচ্ছে। প্রথমে আমরা আসবো যে স্টেটর অ্যান্ড রোটর আই স্কোয়ার আর লস। ঠিক আছে, মানে রোটর এবং স্টেটরের মধ্যে যে কপার লস হয় সেটা কিভাবে কম করা যায়। তো প্রথমে দেখো বলা হচ্ছে এই যে স্টেটর এবং রোটর কপার লস, এটা কিন্তু মোটরের যে টোটাল লস তার মধ্যে একটা মেজর কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। ঠিক আছে, এবং এই স্টেটর এবং রোটর কপার লসটা হচ্ছে একটা মোটরের মধ্যে যে লস হয় তার 55 থেকে 60% হচ্ছে এই স্টেটর এবং রোটর কপার লস কন্ট্রিবিউট করে। ঠিক আছে, এবার এই আই স্কোয়ার আর লসটা কেন হয়? এই আই স্কোয়ার আর লস হয় কারণ হচ্ছে স্টেটরের কিছু কন্ডাক্টর থাকে, সেই কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো হয় তখন আই স্কোয়ার আর লস হয়। আবার রোটরের মধ্যেও কিছু কন্ডাক্টর থাকে, সেই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার জন্য আই স্কোয়ার আর লস হয়। তাহলে আমরা বলতে পারি যে এই যে আই স্কোয়ার আর লস এটা কিসের উপরে নির্ভর করছে? এটা নির্ভর করছে স্টেটরে যে ওয়াইন্ডিং আমরা ব্যবহার করছি সেই ওয়াইন্ডিং এর কত রেজিস্ট্যান্স, মানে স্টেটর কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স তার উপরে ডিপেন্ড করছে, এবং কারেন্টের স্কোয়ারের সঙ্গে ডিপেন্ড করছে। আই স্কোয়ার আর মানে কারেন্টের স্কোয়ার এবং তার সঙ্গে সঙ্গে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স, দুটোর উপরেই কিন্তু এটা ডিপেন্ড করছে। এবার হচ্ছে দেখো এই যে রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর, এটা কার উপরে ডিপেন্ড করে? রেজিস্ট্যান্স ডিপেন্ড করে মেটেরিয়াল, মানে রেজিস্ট্যান্স মানে কি রো ইন্টু এল বাই এ, মানে রেজিস্ট্যান্সে রেজিস্টিভিটির উপরে ডিপেন্ড করে। এবার রেজিস্টিভিটি কিসের উপরে ডিপেন্ড করে? রেজিস্টিভিটি ডিপেন্ড করে আমরা কি ধরনের কন্ডাক্টর মেটেরিয়াল ব্যবহার করছি তার উপরে ডিপেন্ড করে। আবার হচ্ছে আমরা কি কত লেন্থের কন্ডাক্টর ব্যবহার করছি তার উপরে ডিপেন্ড করে, এবং সেই কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া কত তার উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে, এবার দেখো যদি আমরা একটা রোটর কন্ডাক্ট মানে কপার কন্ডাক্টর যেটা ব্যবহার করব, সেই কন্ডাক্টরের যদি আমরা ক্রস সেকশন আমরা বেশি নিই তাহলে কি হবে? ক্রস সেকশনাল এরিয়া বেশি নিলে বা মোটা কন্ডাক্টর যদি আমরা ব্যবহার করি তাহলে তার রেজিস্ট্যান্সটা কম হবে, রেজিস্ট্যান্স কম হলে আই স্কোয়ার আর লসটা কম হবে। তার মানে দেখো এখানে যেটা বলেছে দ্য সুইটেবল সিলেকশন অফ কপার কন্ডাক্টর সাইজ উইল রিডিউস দ্য রেজিস্ট্যান্স। মানে যদি সুইটেবল কন্ডাক্টর সাইজ সিলেকশন করা যায়, একটু মোটা কন্ডাক্টর সিলেকশন করা যায়, তাতে করে রেজিস্ট্যান্সটা কম হবে। অ্যান্ড রিডিউসিং দ্য মোটর কারেন্ট ইজ মোস্ট রেডিলি অ্যাকমপ্লিশড বাই ডিক্রিজিং দ্য ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ কারেন্ট। মানে এই যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, কারেন্টের মধ্যে যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, সেই ম্যাগনেটাইজিং কারেন্টটাকে যদি আমরা কম করে দিতে পারি তাহলে কিন্তু মোটরের যে কারেন্টটা সেটাকেও আমরা কম করতে পারবো। ম্যাগনেটাইজিং কারেন্ট কিসের উপরে নির্ভর করে বলতো? ম্যাগনেটাইজিং কারেন্টটা কিসের উপরে নির্ভরশীল? দেখো আমরা যে ম্যাগনেটাইজিং কারেন্ট বলছি, সেই ম্যাগনেটাইজিং কারেন্ট অ্যাকচুয়ালি কি? আমরা মোটরকে এক্সাইট করি না, মোটরের যে ওয়াইন্ডিং যেটা আছে সেটাকে আমরা পাওয়ার দিয়ে বা ভোল্টেজ অ্যাপ্লাই করে সেটাকে আমরা এক্সাইটেড করে তুলি। ঠিক আছে, এবার সেই যে ফ্লাক্সটা তৈরি হয় সেটা কিসের মধ্যে দিয়ে ফ্লো করে?
কোরের মধ্যে দিয়ে ফ্লো করে, কোরের মধ্যে তো লিঙ্কড হয় ফ্লাক্সটা, সেই লিঙ্কিং এর মাধ্যমেই তো সেটা রোটরকে লিঙ্ক করে, মানে স্টেটরের যে কোর থাকে সেই স্টেটরের কোরকেও তো লিঙ্ক করে, সেই তবেই তো সেই ফ্লাক্সটা আবার রোটরকে লিঙ্ক করতে পারে। তার মানে কি, এই যে ম্যাগনেটাইজিং কারেন্ট এটা নির্ভর করবে যে আমরা এই যে স্টেটরে যে কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করছি তার উপরেও কিন্তু ম্যাগনেটাইজিং কারেন্টটা নির্ভরশীল। কারণ যদি স্যার, আমরা, হ্যাঁ আচ্ছা দাঁড়াও, স্যার আমি একটা বল- জিনিস বলি, দেখো এন ইন্টু, এক মিনিট আমি একটা বলে নিই, এন ইন্টু আই মানে কি, এমএমএফ। এমএমএফ ইজিক্যাল টু আমরা কি জানি বলো, একটা ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে এমএমএফ সমান কি? এমএমএফ সমান হচ্ছে নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট, তাই তো? এটা তো ঠিক মানছো, নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট। যদি একটা কন্ডাক্টর এরকম থাকে, সেই কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে এবং সেটাতে যদি এন সংখ্যক টার্ন থাকে এবং যদি আই কারেন্ট ফ্লো করে, তাহলে কতটা এমএমএফ তৈরি হবে? এন ইন্টু আই, এতটা এমএমএফ তৈরি হবে তো। আবার এমএমএফ সমান আমরা এটাও জানি, এমএমএফ সমান হচ্ছে ফ্লাক্স ইন্টু রিলাক্টেন্স। ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, ফাই ইন্টু রিলাক্টেন্সকে আমরা এইরকম ভাবে ডিনোট করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো, এবার হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট, যেটা আমরা এমএমএফ এই যে তৈরি হচ্ছে তার জন্য যে কারেন্ট, এই আই কারেন্ট, এটাকে আমরা যদি ম্যাগনেটাইজিং কারেন্ট বলি, তাহলে ম্যাগনেটাইজিং কারেন্টের ফর্মুলা কত বলতে পারি? আই ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, ফ্লাক্স ইন্টু রিলাক্টেন্স, ফ্লাক্স ইন্টু রিলাক্টেন্স ডিভাইডেড বাই নাম্বার অফ টার্নস, এটা বলতে পারি তো, ফ্লাক্স ইন্টু রিলাক্টেন্স বাই নাম্বার অফ টার্নস। আচ্ছা, এবার যে রিলাক্টেন্স, এই যে জিনিসটা, রিলাক্টেন্স জিনিসটা কি? রিলাক্টেন্স জিনিসটা হচ্ছে যে ম্যাগনেটিক সার্কিটের রিলাক্টেন্সের ফর্মুলা হলো আর ইজ ইকাল টু এল ডিভাইডেড বাই মিউ ইন্টু এরিয়া, ঠিক আছে? মিউ ইন্টু এরিয়া, এটা হলো রিলাক্টেন্সের ফর্মুলা। তাহলে এখানে এলটা কি? এল হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের দৈর্ঘ্য কতটা। মিউটা কি? মিউ হচ্ছে ম্যাগনেটিক সার্কিট যেটা আছে তার পারমিয়েবিলিটি কতটা, সেটা হচ্ছে মিউ। আর এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্যাট ম্যাগনেটিক সার্কিট, এটাকে আমরা বলি এ, ঠিক আছে? তাহলে যদি এই ফর্মুলায় আমরা তাকে সাবস্টিটিউট করি, তাহলে কি পাবো? ফাই ইন্টু এল বাই মিউ এ ইন্টু এন, এটা আমার নিচে চলে আসবে, ঠিক আছে? মানে এটাকে আমরা এরকম লিখতে পারি, আই সমান, এটা লিখতে পারি তো, আমি এখানে লিখছি, হ্যাঁ, আই সমান আমরা লিখতে পারবো ফাই ইন্টু আই ইন্টু এল ডিভাইডেড বাই মিউ ইন্টু এন ইন্টু এ, এটা আমরা লিখতে পারবো। ম্যাগনেটাইজিং কারেন্ট আই যেটা পেলাম সেটা তাহলে কি হলো, ফাই ইন্টু এল ডিভাইডেড বাই মিউ ইন্টু এন ইন্টু এ। এবার এই যে মিউ, এই জিনিসটাকে আমি কি বললাম, এটা হচ্ছে পারমিয়েবিলিটি, ঠিক আছে? ম্যাগনেটিক যে মেটেরিয়াল আমরা ব্যবহার করছি তার পারমিয়েবিলিটি হলো মিউ, ঠিক আছে? তাহলে বোঝো, যদি মিউ এর ভ্যালু বেশি হয়, মিউ এর ভ্যালু বেশি হলে কি হবে, ম্যাগনেটাইজিং যে কারেন্ট তার মানটা কি হবে, কমে যাবে না? মিউ যদি বেশি হয়, মিউ গ্রেটার হলে বাকি কনস্ট্যান্ট, বাকি টার্মগুলো কনস্ট্যান্ট থাকলে কারেন্ট আইটা তো কমে যাবে, মানে ম্যাগনেটাইজিং কারেন্টটা কমে যাবে। এবার আমরা চাইছিলাম কি, আমরা চাইছিলাম আই স্কোয়ার আর লসটাকে কম করতে, আই স্কোয়ার আর লসটাকে আমরা কম করতে চাইছিলাম। এবার এই যে আই স্কোয়ার আমরা লিখছি না, আই মানেটা কি? আমরা যদি স্টেটরের কথা ভাবি, স্টেটরের যে টোটাল কারেন্ট, সেই কারেন্টের তো দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে তোমার ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, আর একটা হচ্ছে তার নর্মাল কম্পোনেন্ট, ঠিক আছে? এই যে দুটো কম্পোনেন্ট, দুটো মিলিয়ে তো আমার নো লোড কারেন্টটা তৈরি হয়, ঠিক আছে? এই যে টোটাল নো লোড কারেন্ট আই জিরো, যেটা আই জিরো, সেটা কিন্তু ম্যাগনেটাইজিং কারেন্টের উপরেও নির্ভর করছে। তার মানে এই আই এম স্কোয়ার, এবং এটাকে যদি আমরা কোর লস কম্পোনেন্ট বলি, আইসি বলি, কোর লস কম্পোনেন্ট, তাহলে একটা হলো ম্যাগনেটাইজিং আর একটা হলো কোর লস, দুটো কম্পোনেন্টের মিলে কিন্তু এই আই জিরোটা তৈরি হয়। তাহলে আই জিরো যে কারেন্টটা বা নো লোড যে কারেন্টটা, সেটা ডিপেন্ড করছে কার উপরে, আইএম এর উপরেও ডিপেন্ড করে, আবার আইসির উপরেও ডিপেন্ড করে। কিন্তু আমরা যদি আইএম যে জিনিসটা আছে, আইএম জিনিসটাকে আমরা ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটাকে আমরা কম করে দিতে পারি। কিভাবে কম করতে পারি আমি আগেই বললাম। তাহলে সেটা কম করলে আমাদের আই জিরো কারেন্টটা কমবে, এবং আই জিরো যদি কারেন্ট মানে নো লোড যদি কারেন্টটা কমে, আমরা যদি ফেজর ডায়াগ্রামটা দেখি, ফেজর ডায়াগ্রাম অনুযায়ী আমাদের যে টোটাল কারেন্ট যেটা হয় না, টোটাল স্টেটর কারেন্ট সময় আমরা বলতে পারি যে নো লোড কারেন্ট তার ফেজর, তার সঙ্গে কি অ্যাড হবে, তার সঙ্গে অ্যাড হবে আমার যে লোড কারেন্ট, ঠিক আছে? ওটাকে আমরা আই টু ড্যাশ বলে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তাহলে আই জিরোটাকে কম করে আমরা ওভারঅল আইটাকে কম করতে পারবো, এবং আইটা কম হয়ে গেলে আমাদের
এই আই স্কোয়ার আর লসটা অটোমেটিক্যালি কম হবে। আচ্ছা, কি গোপাল কি বলছিলে বলো। স্যার ওই ম্যাগনেটাইজিং কারেন্টটা যেটা বলছিলেন ওটা কি হ্যাঁ মানে স্টেটরে যে আমরা থ্রি ফেজ যে সাপ্লাইটা দিচ্ছি ওর জন্য হ্যাঁ হ্যাঁ, যেই কারেন্টটা মানে ওই রোটরের ফ্লাক্সটাকে লিংক করছে সেই কারেন্টটাই বলতে চাইছি কি? মানে আমি ম্যাগনেটাইজিং বলতে গেলে এখানে স্টেটরের মধ্যে যে আমরা কারেন্টটা দিচ্ছি ওটাকেই বলছি, ঠিক আছে। মানে ওর যে কম্পোনেন্টটুকু, ওই যে আমরা স্টেটরে যে কারেন্টটা টোটাল কারেন্ট দিচ্ছি ওটাকে বলছি না, কিন্তু স্টেটরে যে টোটাল কারেন্ট দিচ্ছি তার কিছুটা অংশ আমার কিসে পার্টিসিপেট করছে, এরকম ফ্লাক্স তৈরি করতে কিছুটা অংশ তো পার্টিসিপেট করছে, যেটা অন্য একে লিঙ্ক করছে, মানে রোটরকে লিঙ্ক করার জন্য কিছুটা অংশ পার্টিসিপেট করছে, আবার কিছুটা অংশ আমাদের এই যে কোর লস টস এগুলোকে কম্পেনসেট করার জন্য পার্টিসিপেট করছে। আমি ম্যাগনেটাইজিং কারেন্ট মানে বলতে চাইছি যে এই যে যেটা পরবর্তী ক্ষেত্রে ওটাকে লিঙ্ক করছে তার যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটাকে বলছি, ঠিক আছে। তার মানে কি হলো, ম্যাগনেটাইজিং কারেন্ট যদি তুমি এটা দেখো, ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা আমি আলটিমেটলি বলতে চাইলাম সেটা কিসের উপরে নির্ভরশীল বলো, নির্ভরশীল হচ্ছে কিন্তু মিউ এর উপরে। মিউ মানে কি, পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি যদি কম হয়, মানে সরি, পারমিয়েবিলিটি যদি বেশি হয় ম্যাগনেটিক সার্কিটটা, পারমিয়েবিলিটি বেশি হলে আমাদের ম্যাগনেটাইজিং কারেন্টটা কিন্তু কম হয়ে যাবে। ম্যাগনেটাইজিং কারেন্ট যদি কম হয়ে যায় স্বাভাবিকভাবে কি হবে, আমাদের যে আই স্কোয়ার আই এর ভ্যালুটা কম হবে। আই এর ভ্যালু যদি কম হয় তাহলে আই স্কোয়ার আর লসও কম হবে, ঠিক আছে। অ্যান্ড দিস, এখানে বলা হয়েছে দেখো, দিস ইনভলভস লোয়ারিং দ্য অপারেটিং ফ্লাক্স ডেন্সিটি অ্যান্ড পসিবল শর্টেনিং অফ দ্য এয়ার গ্যাপ। এটাও একটা পসিবল, মানে যদি আমরা ফ্লাক্স ডেন্সিটিটাকে কম করে দিই এবং এয়ার গ্যাপটাকে যদি শর্ট করে দিই তাহলেও কিন্তু কম হবে। কিভাবে কম হবে দেখো, এখানে আমরা বলতে পারি এই যে এল যেটা আছে না, এলটা কি, এল মানে হচ্ছে লেংথ অফ দ্য ম্যাগনেটিক সার্কিট, আমি তাই বলেছি তো। এবার যখন এই স্টেটরে আমরা সাপ্লাই দিচ্ছি আর রোটরে যখন সেটা লিঙ্কড হচ্ছে, তখন এয়ার গ্যাপের যে লেংথ, যেটা এই যে এয়ার গ্যাপ, মানে দুটোর মাঝামাঝি যে অংশটা আছে এয়ার গ্যাপ, এই লেংথটাই কিন্তু ম্যাগনেটিক সার্কিটের লিঙ্ক, মানে লেংথ, ঠিক আছে। কারণ এখান থেকেই তো ম্যাগনেটিক ফ্লাক্সটা এখানে যাচ্ছে, স্টেটর থেকেই তো রোটরে যাচ্ছে। তার মানে লেংথ অফ দ্য এয়ার গ্যাপ ইট ইজ দ্য লেংথ অফ দ্য ম্যাগনেটিক সার্কিট। তার মানে এই এয়ার গ্যাপের লেংথটা যত ছোট হবে তত কিন্তু আই এর ভ্যালুটা ছোট হবে। এয়ার গ্যাপের লেন্থ যদি ছোট হয় তাহলে কি হবে, ম্যাগনেটিক যে এই ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা আছে সেই কারেন্টের মানটা ছোট হবে, ঠিক আছে। তো সেটাও এখানে বলা হয়েছে, ইনভলভস লোয়ারিং দ্য ফ্লাক্স ডেন্সিটি অ্যান্ড পসিবল শর্টেনিং অফ দ্য এয়ার গ্যাপ। এয়ার গ্যাপটাকে শর্ট করে দেওয়া হয়। এনার্জি এফিশিয়েন্ট মোটরের ক্ষেত্রে কি করা হয়, যে এয়ার গ্যাপ আছে সেই এয়ার গ্যাপটাকে নর্মাল যে মোটর তার থেকেও কিন্তু শর্ট করে দেওয়া হয়। এমনিতেই এয়ার গ্যাপের মানে দৈর্ঘ্যটা খুবই কম হয়, ঠিক আছে, তার থেকেও এখানে এনার্জি এফিশিয়েন্ট মোটরের ক্ষেত্রে আরো শর্ট করা হয় স্পেসিফিক ডিজাইন মেথডের মাধ্যমে। এবং তারই সাথে সাথে অপারেটিং ফ্লাক্স ডেন্সিটিটাকেও লোয়ার করে দেওয়া হয়। ফ্লাক্স ডেন্সিটি লোয়ার করলে কি হবে বলো, ফ্লাক্স ডেন্সিটি মানে কি, ফ্লাক্স ইকুয়াল টু আমরা কি জানি, ফ্লাক্স ইকুয়াল টু আমরা জানি বি ইন্টু এরিয়া, বি ইন্টু ক্রস সেকশনাল এরিয়া, তাই তো। তার মানে যদি আমরা ফ্লাক্স ডেন্সিটিটা এখানে কমিয়ে দিই, বি যদি কমিয়ে দিই তাহলে ফ্লাক্সও কমে যাবে। ফ্লাক্স যদি কমে যায় তাহলে এখানে ফ্লাক্স কমে গেল, তাহলে আইও কমে যাবে, কারেন্ট কমে যাবে। মানে আলটিমেটলি আমাদের পারপাস হচ্ছে কারেন্টটাকে কম করা। কারেন্টটাকে কম করার জন্য আমরা বিভিন্ন মেথড অবলম্বন করতে পারি। আমরা এদিকে ম্যাগনেটিক সার্কিটের লেংথ যেটা আছে সেটাকে কম করতে পারি কিভাবে না, যে এয়ার গ্যাপের যে দৈর্ঘ্য সেটাকে শর্ট করে করতে পারি, অথবা যে অপারেটিং যে ফ্লাক্স ডেন্সিটি সেই অপারেটিং ফ্লাক্স ডেন্সিটিটাকেও কম করে দিয়ে আমরা এখানে ম্যাগনেটাইজিং কারেন্টকে কম করতে পারি। এবং যাই করি না কেন আলটিমেটলি আমাদের যে স্টেটর কারেন্ট সেটা কিন্তু কমে যাবে, এবং সেটা যদি কমে যায় এবং স্বাভাবিকভাবে রোটর কারেন্টও কমবে, এবং স্বাভাবিকভাবে আই স্কোয়ার আর যে লসটা সেই লসের পরিমাণটা কমে যাবে, ঠিক স্যার আছে। আপনি বললেন এয়ার গ্যাপটাও যদি কম মানে যতটা হোক কম করব, কিন্তু ইন্ডাকশন মোটর পড়ার সময় পড়েছিলেন যে ম্যাগনেটিক লকিং একটা ওরকম একটা টেন্ডেন্সি চলে আসে, তাহলে যদি খুব মানে শর্ট করা হয় তাহলে তো ওই টেন্ডেন্সিটা তো আরো বেড়ে যাবে। না না, সেটা ম্যাগনেটিক লকিং, সেটা সেটা মানে সেই ডিজাইন ব্যাপারগুলো তো দেখে নিতে হবে না। এমন নয় যে এমন একটা ডিজাইন করবে, যারা এনার্জি এফিশিয়েন্ট মোটর যেটা বানাবে তারা নিশ্চয়ই ওই ফ্যাক্টরগুলো মাথায় রাখবে যাতে অন্যান্য এফেক্টগুলোকে না আসে, অথচ আমাদের যে উদ্দেশ্য সেটা সফল হয়। মানে এটা ধরো রোটর এবং স্টেটর, এই যে গ্যাপটা, এই গ্যাপটা এমন রাখতে হবে যাতে অন্যান্য, মানে এমন তো নয় যে তুমি ঠেকিয়েই দেবে, দুটোকে একসঙ্গে ঠেকিয়ে দিলে তো খুব ভালো হয়, কিন্তু সেটা তো সম্ভব নয়, গ্যাপ তো রাখতেই হবে। কিন্তু এমনভাবেই রাখতে হবে যাতে অন্যান্য যে ডিজাইন ক্রাইটেরিয়া সেগুলো মিট করে, আবার তার সাথে সাথে আমাদের যে উদ্দেশ্য যে লেন্থটাকে কম করা সেটাও কম করা সম্ভব হয়, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের কি হলো, তাহলে স্টেটর কারেন্টটা কম হলো। আবার হচ্ছে রোটর আই স্কোয়ার আর লস যেটা আছে, রোটরের মধ্যে যে আই স্কোয়ার আর লস সেটা কিসের উপরে ডিপেন্ড করে,
রোটর কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে এবং রোটর স্লিপের উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে। এবার ইউটিলাইজেশন অফ দ্য কপার কন্ডাক্টর উইল রিডিউস দ্য ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, মানে আমরা যদি কপার কন্ডাক্টর যেগুলো রোটরে কপার বার ইউজ করা হয় সেগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করি, মানে সেই কপার বারগুলোকে এমন করা হয় যাতে তাদের রেজিস্ট্যান্স কম হয়, তার ক্রস সেকশনাল এরিয়া বাড়িয়ে দেওয়া হয়, তাহলে রোটর আই স্কোয়ার আর লসটাও কমে যাবে, ঠিক আছে। আবার বলা হচ্ছে কি মোটর অপারেশন ক্লোজার টু দ্য সিঙ্ক্রোনাস স্পিড উইল রিডিউস দ্য রোটর আই স্কোয়ার আর লস, মানে সিঙ্ক্রোনাস স্পিডের যত কাছে ব্যবহার করা হবে রোটরটাকে, মানে যত কাছাকাছি মোটরকে সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি রান করানো হবে, তাহলে কি হবে, যত সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি রান করাবে তত স্লিপটা কম হবে। স্লিপ কম হবে না, স্লিপ কম হলে যে রোটর আই স্কোয়ার আর লস সেটার পরিমাণটা কম হবে। তাহলে প্রথম যে আমরা এনার্জি এফিশিয়েন্ট মোটরের মধ্যে প্রথম পার্টে আমরা কি জানলাম, প্রথম পার্ট হচ্ছে এই এনার্জি এফিশিয়েন্ট মোটরের ডিজাইন এমন হবে যাতে করে সেই এনার্জি এফিশিয়েন্ট মোটরের স্টেটর এবং রোটর আই স্কোয়ার আর লস সেটা কম হয়, এবং আই স্কোয়ার আর লস এটার ভ্যালু কত হয় এটাও আমরা জানলাম যে স্টেটর এবং রোটর আই স্কোয়ার আর লস যেটা হয় সেটা হচ্ছে মোটরের যে টোটাল লস সেই টোটাল লসের প্রায় 55 থেকে 60%। তার মানে অনেকটাই পার্ট, তার মানে এইটা কম করতে পারলে একদিক থেকে এফিসিয়েন্সিটা অনেকটা বেশি হবে। নেক্সট হচ্ছে দেখো কোর লস। কোর লসটা কি, কোর লস হচ্ছে ইট ইজ ফাউন্ড ইন স্টেটর রোটর ম্যাগনেটিক স্টিল and are due to the hysteresis and eddy current effect during 50 Hz magnetization of the core material. এই কোর লসটা কেন হচ্ছে, কোর লসটা হচ্ছে ম্যাগনেটিক যে স্টিল মানে যে ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে কোরটা তৈরি হয় সেই কোরের মধ্যে হিস্টেরেসিস এবং এডি কারেন্ট এই দু ধরনের লস তোমরা জানো, সেই লসের জন্য এই কোর লসটা হয়। তাহলে এই যে কোর লস এটা কিন্তু লোডের ওপরে ডিপেন্ড করে না, আই স্কোয়ার আর লস যেটা সেটা কিন্তু লোডের ওপরে ডিপেন্ড করে, কিন্তু এই যে কোর লস এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লোড। দেখো ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লোড বলা হয়েছে, এটা কিন্তু লোডের ওপরে একদমই ডিপেন্ড করে না, যে জন্য এটাকে নো লোড লসও বলা হয়, ঠিক আছে। অ্যান্ড ইট অ্যাকাউন্টস ফর 20 to 25% অফ দ্য টোটাল লসেস, মানে এটা হচ্ছে টোটাল যে লস হয় তার প্রায় 20 থেকে 25% হচ্ছে কোর লস, ঠিক আছে। এবার দেখো এখানে বলা হচ্ছে দ্য হিস্টেরেসিস লস হুইচ আর এ ফাংশন অফ ফ্লাক্স ডেন্সিটি। হিস্টেরেসিস লসের ফর্মুলা যদি আমরা দেখি, হিস্টেরেসিস লসের ফর্মুলায় একটা কি থাকে, হিস্টেরেসিস লসের ফর্মুলা বলো প্রপোর্শনাল টু ফ্লাক্স হয়, ফ্লাক্স টু দি পাওয়ার 1.6 এরকম কিছু থাকে, ঠিক আছে। হিস্টেরেসিস লস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্লাক্স টু দি পাওয়ার 1.6 এরকম রেঞ্জের একটা ভ্যালু থাকে। তো তার মানে আমরা বলতে পারি যে হিস্টেরেসিস লস ইট ইজ এ ফাংশন অফ দ্য ফ্লাক্স ডেন্সিটি, মানে ফ্লাক্সের সঙ্গে যদি প্রপোর্শনাল হয়, ফ্লাক্স মানে আমরা কি জানি ফ্লাক্স ডেন্সিটি ইনটু এরিয়া, তার মানে ফ্লাক্স ডেন্সিটির সঙ্গেও সেটা রিলেটেড, and are reduced by utilizing low loss grade of silicon steel laminations. এমন কিছু স্টিলের গ্রেড আমরা যদি ব্যবহার করি যেটাতে করে কোর লসটা কম হয়, সেরকম মেটেরিয়াল ইউজ করা যেতে পারে। যেরকম ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি জানি সিআরজিও কোর আমরা ইউজ করি, সিআরজিও কেন ইউজ করি, কারণ তাতে কোর লস কম হয়। ঠিক এরকম ভাবেও এই যে আমাদের যে ইন্ডাকশন মোটর, সেই ইন্ডাকশন মোটরেও আমরা যে কোর মেটেরিয়াল হিসাবে যে স্টিল ইউজ করব, যে সিলিকন স্টিল ল্যামিনেশন আমরা ইউজ করব, সেগুলোর যদি কোয়ালিটি বেটার হয় বা সেগুলোতে যদি লো লস গ্রেডের সিলিকন স্টিল আমরা ব্যবহার করি, তাহলে কি হবে, তাহলে তার ক্ষেত্রে কোর লসটা কম হবে এবং এনার্জি এফিশিয়েন্ট যে মোটর সেখানে কিন্তু এই লো লস গ্রেডের স্টিলই ব্যবহার করা হয়। And the reduction in the flux density is achieved by suitable increase in the core length of the stator and rotor. স্টেটর এবং রোটর যেটা আছে তাদের যে কোর লেংথ, কোরের যে লেংথ সেটাকে বাড়িয়ে ফ্লাক্স ডেন্সিটিটাকে যত সম্ভব কম রাখা হয়। ফ্লাক্স ডেন্সিটি কম হলে হিস্টেরেসিস এবং এডি কারেন্ট লসটাও কম হয়। আর একটা কি বলেছে, এডি কারেন্ট লস আর জেনারেলি জেনারেটেড বাই সার্কুলেটিং কারেন্ট উইদিন দ্য স্টিল ল্যামিনেশন, মানে স্টিলের যে ল্যামিনেশন গুলো আছে সেই ল্যামিনেশনের মধ্যে ছোট ছোট কারেন্টের লুপ তৈরি হয় এবং সেই লুপের মধ্যে কারেন্ট ফ্লো হয়, এই কারেন্টটাকে এডি কারেন্ট বলে। এবং এই এডি কারেন্ট লসটাকে কম করা যায় কিভাবে, যত থিন ল্যামিনেশন ব্যবহার করা হবে তত থিকনেস কম হবে, যত থিন ল্যামিনেশন ব্যবহার করা হবে মানে পাতলা পাতলা ল্যামিনেশন ব্যবহার করা হবে ততই লসটা কম হবে, এডি কারেন্ট লসটা। তো এনার্জি এফিশিয়েন্ট মোটরের ক্ষেত্রে মোর থিনার ল্যামিনেশনস আর ইউজ, মানে নর্মাল মোটরের ক্ষেত্রে যত
থিন ল্যামিনেশন ব্যবহার করা হয়, এনার্জি এফিশিয়েন্ট মোটরের ক্ষেত্রে আরো বেশি থিন ল্যামিনেশন ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রিকশন অ্যান্ড দ্য উইন্ডেজ লস। ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস এটা কি জন্য হয়? ইট ইজ ডিউ টু দ্য বিয়ারিং ফ্রিকশন, উইন্ডেজ অ্যান্ড সার্কুলেটিং এয়ার থ্রু দ্য মোটর। মানে ফ্রিকশনাল মানে মোটরে যে বিয়ারিং থাকে সেই বিয়ারিং এর যে একটা ফ্রিকশন অবশ্যই থাকে, তার জন্য ফ্রিকশন লসটা থাকে। আবার মোটর যখন ঘোরে তখন তো সেটা এয়ারকে তাকে এয়ারের যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স সেটাকে অতিক্রম করে ঘুরতে হয়, কারণ এয়ারের তো একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছেই, সেটা তো বাধা দেবে মোটরটাকে ঘুরবার জন্য। তো সেই এয়ারের যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স সেটাও কিন্তু একটা মোটরের যে ঘোরা সেটাকে বাধা দেয়, এবং মোটরকে যদি ঘুরতে হয় সেই এয়ারের রেজিস্ট্যান্সটাকে অতিক্রম করেই ঘুরতে হয়। তার মানে কি এই এয়ারের রেজিস্ট্যান্সকে অতিক্রম করবার জন্য মোটরের কিছুটা লস হয়, এবং সেই যে লস হয় সেই লসটাকে বলা হয় কি লস? উইন্ডেজ লস। ঠিক আছে, এবং এই যে ফ্রিকশন এবং উইন্ডেজ লস এটা কত হয় না 8 থেকে 12%, 8 to 12% অফ দ্য টোটাল লস, অ্যান্ড দিস লস আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লোড। ঠিক আছে, এটা কিন্তু লোডের ওপরে ডিপেন্ডেন্ট নয়। অ্যান্ড দ্য রিডাকশন অফ দ্য হিট জেনারেটেড বাই দ্য স্টেটর অ্যান্ড রোটর লস পারমিটস দ্য ইউজ অফ স্মলার ফ্যান। মানে অনেক ক্ষেত্রে এরকম মোটর থাকে যে মোটরগুলো যখন চলে, মোটর চললে তার একটা গরম হয়, একটা হিট তৈরি হয়। কেন হিট তৈরি হয়? কারণ আই স্কোয়ার আর লস হয়, রোটরের এবং স্টেটরের যে কারেন্ট ফ্লো হয় তার জন্য একটা আই স্কোয়ার আর লস হয়, এবং আই স্কোয়ার আর লসের জন্য একটা হিটিং এফেক্ট জেনারেটেড হয়। তো সেই হিটিং এফেক্টটাকে রিমুভ করবার জন্য মোটরে ফ্যান ব্যবহার করা হয়, মোটরে ফ্যান ব্যবহার করা হয় যেটা কিনা মোটরটাকে ঠান্ডা রাখে। এবার যদি আমরা এনার্জি এফিশিয়েন্ট মোটর ব্যবহার করি তাহলে কি হচ্ছে? তাহলে তার ক্ষেত্রে আমরা রোটর এবং স্টেটরে যে আই স্কোয়ার আর লস হচ্ছে সেটাকে কম করতে পারছি। রোটর এবং স্টেটরে যদি আই স্কোয়ার আর লসটাকে কম করতে পারি তার মানে কম হিট তৈরি হচ্ছে। কম হিট যদি তৈরি হয় তাহলে সেই হিটটাকে রিমুভ করবার জন্য আমাদেরকে ফ্যান যেটা ব্যবহার করব সেই ফ্যানটাও ছোট ফ্যান হলেই কাজ চলে যাচ্ছে। যদি কম হিট হয় তাহলে কম ছোট ফ্যানেই কাজ চলে যাবে, এবং যত ছোট ফ্যান হবে তত কি হবে? তার যে বিয়ারিং ফ্রিকশন ততটা কমে যাবে। মানে আলটিমেটলি আমরা যে ফ্যানটা ব্যবহার করব সেই ফ্যান থেকে যতটা বিয়ারিং ফ্রিকশন তৈরি হতো, মানে ফ্রিকশনাল লস একটা আসতো মোটরের মধ্যে, সেই ফ্রিকশনাল লসটা কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং তারই সাথে সাথে এই যে আমরা যদি স্মলার ফ্যান ব্যবহার করি, স্মলার ফ্যান ব্যবহার করলে তার তো ডায়ামিটারটাও ছোট হবে। ডায়ামিটার ছোট যত হবে তত সে কম এয়ারকে ওভারকাম করবে, এয়ার রেজিস্ট্যান্সকে অধিক ওভারকাম করবে, এবং এয়ার রেজিস্ট্যান্সকে যত কম ওভারকাম করবে তত কি হবে? ওয়াইন্ডেজ লসটাও কম হয়ে যাবে। ওয়াইন্ডেজ লস উইল বি অলসো রিডিউস। মানে ফ্রিকশনাল লসও কমে গেল, ওয়াইন্ডেজ লসও কমে গেল। কি করে কমলো? কিছু করতে হলো না আমাদেরকে, কিন্তু আমরা যে রোটরের এবং স্টেটরের আই স্কোয়ার আর লসকে কমানোর জন্য যে যে মেজারগুলো নিয়েছি তারই এফেক্টে আমরা এই মানে এই অ্যাডভান্টেজগুলো পেয়ে যাব। ফ্রিকশন এবং উইন্ডেজ লসের ক্ষেত্রে এই অ্যাডভান্টেজটা আমরা পেয়ে যাব। এবং নেক্সট আসছে কি? স্ট্রে লোড লস। These loss vary according to the square of the load current, and it is caused by the leakage flux induced by the load currents in the laminations. মানে ল্যামিনেশনের মধ্যে যে একটা লিকেজ ফ্লাক্স ইনডিউসড হয়, মানে লোড ভ্যারিয়েশনের সাথে সাথে একটা করে লিকেজ ফ্লাক্স ইনডিউসড হতে থাকে। এবং আমি যে বললাম যে ফ্লাক্স ডেনসিটির যে প্যাটার্নটা সেটা নর্মালি যেরকম থাকে তার থেকে সেটা বিচ্যুত হয়ে যায়, মানে তার থেকে ডিস্টর্টেড হয়ে যায় প্যাটার্নটা, এবং তার জন্য একটা লস হয়, লিকেজ ফ্লাক্স তৈরি হয়। লিকেজ ফ্লাক্স মানেই সেটা একটা লসের কারণ। এবং এই যে লসটা এটা কত না 4 to 5% অফ দ্য টোটাল লস। মোটরের যে টোটাল লস তার 4 থেকে 5% হচ্ছে স্ট্রে লোড লস। এবার এই লসগুলোকে কিভাবে কম করা যায়? দিস লস আর রিডিউসড বাই কেয়ারফুল সিলেকশন অফ দ্য স্লট নাম্বারস। স্লটের যে কতগুলো স্লট আমরা বানাবো, মানে যখন আমরা মোটর ডিজাইন করব সেই সময় স্লট নাম্বারটা এমন ভাবে সিলেকশন করতে হবে, এবং টুথ অর স্লট জিওমেট্রিটাকেও ঠিকভাবে মানে বানাতে হবে, এবং এয়ার গ্যাপটাকেও ঠিক মতো করে ডিজাইন করতে হবে। এয়ার গ্যাপের ডিজাইনটা আমাদের যখন আমরা স্টেটর যে লস আই স্কোয়ার আর লস এবং রোটর আই স্কোয়ার আর লস বলেছিলাম, এবং সেই সময় আমরা এই এয়ার গ্যাপের কথাটাও বলেছিলাম। তার মানে এয়ার গ্যাপের ডিজাইনটা যদি প্রপারলি করা হয় তার থেকে আমরা আই স্কোয়ার আর লসটাকেও কম করতে পারবো, অন্যদিকে স্ট্রে লোড লসটাকেও কম করতে পারবো। অন্যদিকে এই সমস্ত ফ্যাক্টর অর্থাৎ স্লটের যে নাম্বার কতগুলো রাখতে হবে, এবং যে টুথ মানে টুথ
অর স্লট জিওমেট্রি, মানে যে স্লটগুলোর মধ্যে আমরা ওয়াইন্ডিং গুলোকে রাখি সেই স্লটের শেপটা কিরকম হবে, সেই শেপগুলোকে ঠিকমতো করে বানানো, এই সমস্ত পার্টগুলো ডিজাইনের স্টেজেই আসে। এগুলো তো আর মোটর তৈরি হয়ে যাওয়ার পরে চেঞ্জ করা সম্ভব না, এগুলো হচ্ছে ডিজাইন স্টেজেই আসবে। তো এনার্জি এফিশিয়েন্ট যে মোটর ডিজাইন করা হবে তাতে এই সমস্ত ফ্যাক্টর, অর্থাৎ স্লট নাম্বার অর টুথ অর স্লট জিওমেট্রি, এয়ার গ্যাপ, এই সমস্ত ফ্যাক্টরগুলোকে মাথায় রাখা হয়। তো এই সমস্ত মেথড ফলো করে কি করা হচ্ছে, আলটিমেটলি মোটরের মধ্যে যতগুলো লস মেকিং কম্পোনেন্ট ছিল, যে যে কারণে মোটরের মধ্যে লস হতো, সেই সমস্ত ফ্যাক্টরগুলোকে কিন্তু ওভারকাম করা যাচ্ছে। কি করে? এনার্জি এফিশিয়েন্ট মোটর ব্যবহার করে। এবার দেখো তাহলে এনার্জি এফিশিয়েন্ট মোটর, দিস কভার্স এ ওয়াইড রেঞ্জ অফ রেটিংস অ্যান্ড ফুল লোড এফিসিয়েন্সিস আর হাইয়ার বাই 3 to 7% অফ দ্য নর্মাল মোটর। মানে নর্মাল মোটরের ক্ষেত্রে যা ফুল লোড এফিসিয়েন্সি হয়, ফুল লোডে চললে মোটরের যত এফিসিয়েন্সি নর্মাল মোটর হলে হতো, একটা এনার্জি এফিশিয়েন্ট মোটর ব্যবহার করলে তার থেকে এফিসিয়েন্সিটা 3 to 7% হাইয়ার হয়। ঠিক আছে? তো মাউন্টিং ডাইমেনশনস আর মেইনটেইনড অ্যাজ পার IS 1231, এটা হচ্ছে একটা IS ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এই অনুযায়ী মাউন্টিং করা হয় এনার্জি এফিশিয়েন্ট মোটরের। ঠিক আছে? এবার এনার্জি এফিশিয়েন্ট মোটরের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা লস তো কম করে দিচ্ছি, স্ট্যান্ডার্ড মোটরের থেকে আমরা লস কম করতে পারছি, কিন্তু এগুলোর কিন্তু কস্ট অবশ্যই বেশি হবে। ইনিশিয়াল কস্ট যেটা হবে এনার্জি এফিশিয়েন্ট মোটরের, সেটার দাম কিন্তু নর্মাল মোটরের থেকে বেশি হবে। কিন্তু সেই যে ইনিশিয়াল আমরা বেশি কস্ট আমরা খরচ করব, সেটা কিন্তু কিভাবে উঠে আসবে, যখন অপারেটিং কস্টে আমাদের সেভিং হবে। মানে যখন মোটরটা চললে কি হবে, এর এফিসিয়েন্সি বেশি মানে এটা কম ইলেকট্রিক্যাল এনার্জি কনজাম্পশন করে সেম আউটপুট দিতে পারবে। কম ইলেকট্রিক্যাল এনার্জি যদি কনজাম্পশন করে, তাহলে আমাদের অপারেটিং যে কস্ট, সেই অপারেটিং কস্টটা কম আসবে। মানে ইনিশিয়াল যে কস্ট সেটা বেশি হলেও অপারেটিং কস্ট আমাদের কম হবে, এবং আলটিমেটলি কিন্তু ইনিশিয়াল বেশি যে ইনভেস্টমেন্টটা করা হয়েছিল সেটা কিন্তু উঠে আসবে এই অপারেটিং কস্ট কম হওয়ার মধ্যে দিয়ে। ঠিক আছে? কিন্তু এমন নয় যে এনার্জি এফিশিয়েন্ট মোটরকে আমরা সব জায়গাতেই ব্যবহার করতে পারবো, নর্মাল যত মোটর আছে সব রিপ্লেস করে দেবো, দিয়ে এনার্জি এফিশিয়েন্ট মোটর ব্যবহার করব, সেটা সম্ভব নয়। এর কারণ কি? কারণ হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট মোটর সেগুলো কিন্তু দেখো মানে কিছু কিছু অ্যাপ্লিকেশন এমন থাকে যেখানে আমাদের সবসময় কন্টিনিউয়াসলি মোটরটাকে রান করানোর দরকার নেই। ঠিক আছে? কন্টিনিউয়াসলি মোটরকে রান করানোর অনেক জায়গাতে দরকার হয় না, বাট হয়তো কিছুক্ষণ চললো, মোটরটা আবার অফ হয়ে গেল, আবার কিছুক্ষণ পরে আমাদের চালানোর দরকার হলো। আবার কিছু কিছু মোটর এমন থাকে যেটা 24 ঘন্টাই চললো, কন্টিনিউয়াস ডিউটি মোটর বলে এগুলোকে। আর যে মোটরগুলো কম সময়ের জন্য চলে, মানে কিছু সময় চলে আবার অফ থাকে, আবার কিছুক্ষণ পরে চলে, এই ধরনের মোটরের যে মোটর তাকে বলা হয় ইন্টারমিটেন্ট ডিউটি মোটরস। ঠিক আছে? ইন্টারমিটেন্ট ডিউটি মোটরস। তো এই ধরনের যে মোটর, যেরকম হচ্ছে ধরো আমাদের ক্রেন, ঠিক আছে, ক্রেন হয়ে গেল, অথবা ট্র্যাকশন পারপাসে যে ড্রাইভস বা ট্র্যাকশন মোটর হয়ে গেল, ঠিক আছে, মেশিন টুলস, পাঞ্চ প্রেস, এই যে মোটরগুলো, এই মোটরগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চলে না। তো এই ধরনের মোটরের ক্ষেত্রে যদি আমরা এনার্জি এফিশিয়েন্ট মোটর ব্যবহার করি, মানে বেশি পয়সা দিয়ে একটা এনার্জি এফিশিয়েন্ট মোটর লাগিয়ে সেটাকে ব্যবহার করতে চাই, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমরা আমাদের যে ডিজায়ার যে কস্ট সেভিং সেটা কিন্তু পাবো না। অপারেটিং কস্টে যে সেভিং হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা পাবো না, কারণ এই যে এনার্জি এফিশিয়েন্ট মোটর এটা কিন্তু বেশিরভাগই হচ্ছে কন্টিনিউয়াস ডিউটি অপারেশনের জন্য ডিজাইন করা হয়। ঠিক আছে? আবার অনেক অ্যাপ্লিকেশন এমন আছে যেখানে ধরো আমাদেরকে ফ্লেম প্রুফ অপারেশন, মানে হয়তো এটা খনির মধ্যে একটা মোটর ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? এবার খনির মধ্যে কি হয়, অনেক সময় অনেক দাহ্য পদার্থ থাকে, তার মানে কি সেখানে অনেক সময় আগুন লেগে যেতে পারে। তো সেখানে সে সমস্ত জায়গায় যে মোটর আমাদেরকে ব্যবহার করতে হবে সেগুলো যেন ফ্লেম প্রুফ হয়, মানে আগুনের শিখা যেন মোটরের ভেতরে প্রবেশ করে মোটরের ক্ষতি না করতে পারে, ফ্লেম প্রুফ। ঠিক আছে? যেরকম ওয়াটার প্রুফ সেরকমই হচ্ছে এটা ফ্লেম প্রুফ। ঠিক আছে? তো এই ধরনের যে স্পেশাল ডিউটি যে মোটর ফ্লেম প্রুফ অপারেশনের জন্য, ঠিক আছে, বা ফায়ার পাম্পস, এই ধরনের যে মোটর, সেই সমস্ত জায়গার জন্য যে এনার্জি এফিশিয়েন্ট মোটর সেগুলো কিন্তু পাওয়া যায় না। অথবা খুব বেশি যদি লো স্পিড হয়, যেরকম হচ্ছে ধরো 750 RPM এর থেকে বেশি যদি, 750 RPM এর থেকে কম যদি মোটরের অপারেটিং স্পিড হয়, তো সেই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম এনার্জি এফিশিয়েন্ট মোটর পাই না। ঠিক আছে? তো এটা লক্ষ্য রাখতে হবে যে যেখানে যেখানে আমাদেরকে ব্যবহার করা সম্ভব এনার্জি এফিশিয়েন্ট মোটর, যে সমস্ত জায়গায় আমাদের কন্টিনিউয়াস চলবে এবং এই সমস্ত স্পেশাল টাইপের অ্যাপ্লিকেশন নেই,
অথবা যেখানে কম স্পিডের দরকার নেই, সেই সমস্ত জায়গাতেই আমরা এনার্জি এফিশিয়েন্ট মোটরগুলোকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এখানে একটা সামারি আকারে লেখা হয়েছে যে সামারি অফ দ্য এনার্জি এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টস অফ দ্য ইইএমস, মানে এনার্জি এফিশিয়েন্ট মোটরস। সংক্ষেপে আমি এতক্ষণ যেটা বললাম সেটাই একবার সংক্ষেপে জাস্ট এখানে লেখা হয়েছে কি কি ওয়েতে সেটাকে পাওয়া যায়। তো প্রথমেই দেখো লেখা হয়েছে পাওয়ার লস এরিয়া আয়রন, মানে আয়রন লস মানে কি, নো লোড লস বা কোর লস যেটাকে বলে, সেটা কি কি ওয়েতে পাওয়া সম্ভব না, ইউজ অফ থিনার গেজ লোয়ার লস কোর স্টিল, যে স্টিল মেটেরিয়াল আমরা ইউজ করব সেটা যেন থিন হয়, লো লস স্টিল হয়, তাহলে কি হবে, এডি কারেন্ট লসটা কমে যাবে। অ্যান্ড লঙ্গার কোর অ্যাডস মোর স্টিল টু দ্য ডিজাইন হুইচ রিডিউসেস লসেস ডিউ টু লোয়ার অপারেটিং ফ্লাক্স ডেন্সিটিস। মানে অপারেটিং ফ্লাক্স ডেন্সিটিটা যদি কমে যায় তার জন্য কিন্তু অপারেটিং ফ্লাক্স ডেন্সিটি যদি কমে যায় তাহলে আমাদের লসটা কম হবে। এবং সেটা কিভাবে কম করা সম্ভব, অপারেটিং ফ্লাক্স ডেন্সিটিকে আমরা কিভাবে কম করতে পারি বলো, অপারেটিং ফ্লাক্স ডেন্সিটিকে আমরা কম করতে পারি এরিয়াটাকে বাড়িয়ে। কারণ আমরা কি জানি, ফ্লাক্স ইজ ইকাল টু ফ্লাক্স ডেন্সিটি ইনটু এরিয়া। তাহলে ফ্লাক্স যদি কনস্ট্যান্ট থাকে, ফ্লাক্স ডেন্সিটি কম করা যায় কিভাবে, এরিয়াকে বাড়িয়ে দিলে ফ্লাক্স ডেন্সিটি কম হয়ে যাবে। এরিয়া কিভাবে বাড়াবো না, আমরা লঙ্গার কোর ইউজ করব। যত কোর ইউজ করবো, লং কোর ইউজ করলে কি হবে, কোরের এরিয়াটা বেশি হয়ে যাবে, কোরের এরিয়া বেশি হয়ে গেলে ফ্লাক্স ডেন্সিটি কমে যাবে, ফ্লাক্স ডেন্সিটি কমে গেলে এডি কারেন্ট লস কমে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো স্টেটর আই স্কোয়ার আর লস, সেটাকে কিভাবে কম করা যায় না, ইউজ অফ মোর কপার অ্যান্ড লার্জ কন্ডাক্টর ইট ইনক্রিজেস দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য স্টেটর ওয়াইন্ডিং। লার্জ কন্ডাক্টর যদি ব্যবহার করি ক্রস সেকশনাল এরিয়া বেড়ে যাবে, এবং ক্রস সেকশনাল এরিয়া বেড়ে গেলেই আমরা জানি রেজিস্ট্যান্স ইজ ইকাল টু রো এল বাই এ। এরিয়া যদি বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্স কমে যাবে, রেজিস্ট্যান্স যদি কমে যায় আই স্কোয়ার আর লস কমে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রোটর আই স্কোয়ার আর লস, এটাকে কিভাবে কম করা সম্ভব না, ইউজ অফ লার্জার রোটর কন্ডাক্টর বার্স ইনক্রিজেস দ্য ক্রস সেকশন। একই রকম ভাবে রোটরে যে কন্ডাক্টর বার ইউজ করা হয়, সেই বার যদি বেশি দৈর্ঘ্য হয় তাহলে কি হবে, তার ক্রস সেকশনাল এরিয়া বেশি হবে এবং স্বাভাবিকভাবেই তার রেজিস্ট্যান্স কম হবে এবং আই স্কোয়ার আর লসটাও কম হবে। এবং লোয়ারিং দ্য কন্ডাক্টর রেজিস্ট্যান্স অ্যান্ড লসেস ডিউ টু কারেন্ট ফ্লো। ঠিক আছে, লোয়ারিং দ্য রেজিস্ট্যান্স, কন্ডাক্টর রেজিস্ট্যান্সটা কমে যাবে এবং লস ডিউ টু দ্য আই স্কোয়ার আর লস, সেই লসটাও কিন্তু রোটরের ক্ষেত্রে কমে যাবে। ঠিক আছে, ফ্রিকশন এবং উইন্ডেজ লস, এটা কি, ইউজ অফ লো লস ফ্যান ডিজাইন রিডিউসেস লসেস ডিউ টু দ্য এয়ার মুভমেন্ট। মানে যদি আমাদের স্টেটর এবং রোটরে আই স্কোয়ার আর লস কম হয় তখন কম হিট তৈরি হবে, এবং কম হিট তৈরি হলে আমরা ছোট ফ্যান ব্যবহার করতে পারবো মোটরটাকে কুল করার জন্য। এবং ছোট ফ্যান যদি ব্যবহার করি তার বিয়ারিং ফ্রিকশনও কম হবে, এবং সেই ফ্যানের ডায়ামিটার যেহেতু কম তার জন্য তার ওয়াইন্ডেজ লসটাও কম হবে, কারণ তাকে কম এয়ারকে মুভ করাতে হবে। অ্যান্ড স্ট্রে লোড লস আমরা কম করাতে পারি অপটিমাইজড ডিজাইন যদি করা হয়, তাহলে অপটিমাইজ ডিজাইনের মাধ্যমে এবং স্ট্রিক্ট কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিওরের মাধ্যমে আমরা ডিজাইনটাকে এমন করব যাতে স্ট্রে লোড লস যেটা হয় সেটাকে কম করা যায়। তো এই সমস্ত যে ফ্যাক্টর, এগুলো আমাদের এনার্জি এফিশিয়েন্ট মোটরের ক্ষেত্রে বিশেষভাবে থাকে, যে কারণে এনার্জি এফিশিয়েন্ট মোটরের এফিশিয়েন্সি নর্মাল মোটরের থেকে বেশি হয়। এবার একটা গ্রাফ দেখতে পাচ্ছ, এই গ্রাফের মধ্যে কি দেখানো হয়েছে, গ্রাফের মধ্যে অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড মোটর এবং তার সঙ্গে একটা হাই এফিশিয়েন্সি মোটর। হাই এফিশিয়েন্সি মানে হচ্ছে আমাদের এনার্জি এফিশিয়েন্ট মোটর। ঠিক আছে, তাদের দুজনের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয়েছে, মানে কার ক্ষেত্রে এফিশিয়েন্সিটা কিরকম হয়। তো এখানে দেখো এই ওয়াই অ্যাক্সিস বরাবর এফিশিয়েন্সি দেখানো হয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর মোটরের রেটিং দেখানো হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ধরো ফুল লোড এফিশিয়েন্সি। এবং এই যে এনার্জি এফিশিয়েন্ট মোটর টিপিক্যালি এটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেই হয়। 3 ফেজ ইন্ডাকশন মোটর কেন, কারণ হচ্ছে আমাদের যত ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন হয় প্রায় 80% যে মোটর সেটা হচ্ছে কিন্তু 3 ফেজ ইন্ডাকশন মোটর, বেশিরভাগই হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটরই ব্যবহার করা হয়, যে কারণে আমরা এটা নিয়েই বেশি কথা বলবো। তো দেখো স্ট্যান্ডার্ড ভার্সাস হাই এফিশিয়েন্সি মোটর, তাদের যে এনার্জির গ্রাফ সেটা যদি আমরা দেখি, তো যদি ধরো একটা 2 কিলোওয়াট রেটিং এর মোটর, 2 কিলোওয়াট রেটিং এর মোটরের ক্ষেত্রে ম্যাক্সিমাম এফিশিয়েন্সি কত হচ্ছে, এরকম, এটা কত মানে হচ্ছে ধরো 80 থেকে কম যদি কি আমরা স্ট্যান্ডার্ড মোটর ইউজ করি তাহলে। কিন্তু যদি আমরা হাই এফিশিয়েন্সি মোটর ইউজ করি সেখানে কিন্তু এফিশিয়েন্সিটা প্রায়
80 থেকে বেশি, প্রায় 84 এরকম রেঞ্জের থাকছে। এবং তারপরে দেখো 5 কিলোওয়াট মোটরের ক্ষেত্রে কিরকম, এই যে স্ট্যান্ডার্ড মোটরের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা প্রায় 80-র কাছাকাছি, কিন্তু হাই এফিসিয়েন্সি মোটরের ক্ষেত্রে কিন্তু বেশি, এটা দেখো প্রায় 86-র কাছাকাছি। তারপরে ধরো একটা 10 কিলোওয়াট রেটিং এর মোটর যদি দেখি, তার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মোটরের ক্ষেত্রে এফিসিয়েন্সি যদি 84 হয়, তাহলে কিন্তু হাই এফিসিয়েন্সি মোটরের ক্ষেত্রে ওটা প্রায় 88% এরকম রেঞ্জে। আবার 20 কিলোওয়াট রেটিং এর যদি আমরা মোটর দেখি, স্ট্যান্ডার্ড মোটর হলে এফিসিয়েন্সি যদি 85 হয়, তো হাই এফিসিয়েন্সি মোটরের ক্ষেত্রে কিন্তু সেটা প্রায় 90%। একইভাবে যত রেটিং বাড়বে দুটোর ক্ষেত্রেই দেখতে পাচ্ছি এফিসিয়েন্সিটা বাড়ছে, কিন্তু হাই এফিসিয়েন্সি যে মোটর বা এনার্জি এফিসিয়েন্ট যে মোটর, তার যে এফিসিয়েন্সি সেটা কিন্তু স্ট্যান্ডার্ড মোটরের যে এফিসিয়েন্সি তার থেকে সবসময় বেশি আছে। ঠিক আছে, তো সেই কারণবশত আমরা এনার্জি এফিসিয়েন্ট মোটর ব্যবহার করব। তো এটা তোমাদের কোশ্চেনে আসতে পারে যে এনার্জি এফিসিয়েন্ট মোটর ইউজ করে আমরা কি অ্যাডভান্টেজ পাই এবং কি কি মেথড ফলো করে মোটরের মধ্যে, এনার্জি এফিসিয়েন্ট মোটরের মধ্যে লসটাকে কম করা। ঠিক আছে, স্যার এটা কোথায় ব্যবহার করা হয় তা? ওই তো কন্টিনিউয়াস ডিউটি, কন্টিনিউয়াস যেখানে তোমার মোটরটা রান করার দরকার আছে, এমন যে কোনো ইন্ডাস্ট্রিতেই ব্যবহার করা যেতে পারে, কিন্তু দেখতে হবে মোটরটা যেন কন্টিনিউয়াস রান করে এবং যেন তার ফুল লোড, মানে ম্যাক্সিমাম যতটা লোড দেওয়া যেতে পারে মোটরটা, সেই ফুল লোডের কাছাকাছি যেন রান করে, এরকম হলেই তুমি ইনস্টল করতে পারো। যে কোনো জায়গাতেই করতে পারো, এমন নয় যে কোনো জায়গায় করতে পারবে না, কিন্তু তোমার দামে পোষাবে না। যদি ফুল লোডে রান করে এবং যদি যদি তোমার যদি সেটা কন্টিনিউয়াসলি চলে, তবেই এই মোটরটা ব্যবহার করে তোমার যে এনার্জিটা সেভ হবে, সেই সেভিংটা দিয়ে তোমার ইনিশিয়াল যে ইনস্টলেশনের কস্ট সেটা উঠে আসবে, তাছাড়া সেটা উঠে আসা সম্ভব না। ঠিক আছে, ব্যবহার যে কোনো জায়গাতেই করতে পারো, কিন্তু কস্ট এফিসিয়েন্সির ব্যাপারটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো নেক্সট আমরা আসছি যে এনার্জি এফিসিয়েন্সি একটা মোটরের কি কি পদ্ধতিতে বাড়ানো যেতে পারে। ঠিক আছে, বিভিন্ন পদ্ধতিতে আমরা মোটরের এফিসিয়েন্সিকে বাড়াতে পারি। তার মধ্যে প্রথম যে টেকনিক তোমাদের সিলেবাসে যেটা আছে, সেটা হচ্ছে এফিশিয়েন্ট ইউজ অফ মোটর উইথ দ্য হেল্প অফ ভোল্টেজ রিডিউসার। মানে ভোল্টেজকে কম করে আমরা মোটরের এফিসিয়েন্সিকে বাড়াতে চাই, সেটা কিভাবে সম্ভব। ঠিক আছে, তো সেইটা আমরা এখানে দেখব। তো দেখা যাক, দ্য ইনস্টলেশন অফ ভোল্টেজ রিডিউসার ফর রিডিউসিং দ্য টার্মিনাল ভোল্টেজ অফ ইন্ডাকশন মোটর ক্যান রেজাল্ট ইন এনার্জি কনজামশন। ঠিক আছে, মোটরের যে টার্মিনাল ভোল্টেজ, সেই টার্মিনাল ভোল্টেজটাকে যদি আমরা কম করে দিই কোনো একটা প্রসেস ফলো করে, ধরো আমরা একটা মানে ভ্যারিয়াক ইউজ করলাম, ভ্যারিয়াক ইউজ করে আমরা মোটরের যে টার্মিনাল ভোল্টেজ সেটা তার যা রেটেড ভোল্টেজ তার থেকে কম করে দিলাম, এতে করে কি হতে পারে, এতে করে কিন্তু আমরা মোটরের যে এনার্জি কনজামশন সেটাকে কম করতে পারি। কখন কম করতে পারি? যখন ইট ইজ রানিং অ্যাট নো লোড অর রানিং অ্যাট লাইটলি লোডেড কন্ডিশন। ঠিক আছে, নো লোড অথবা লাইটলি লোডেড কন্ডিশনে এটা করা সম্ভব। ফুল লোডের সময় যদি আমরা এটা করতে চাই, তাহলে কিন্তু আমরা এফিসিয়েন্সি কম করতে পারবো না। তাহলে মাথায় রাখতে হবে, যখনই আমরা ভোল্টেজ রিডিউসার টেকনিক ইউজ করে মোটরের এফিসিয়েন্সি বাড়াতে চাই, তার জন্য কিন্তু আমাদেরকে দেখতে হবে মোটরটা যেন নো লোড অথবা কম লোড কন্ডিশনে চলে। ঠিক আছে, at no load or lightly loaded condition, reduction in the terminal voltage, it can cause improvement of the motor power factor. মানে কম লোডে যখন মোটরটা চলছে, সেই সময় টার্মিনাল ভোল্টেজটা কম করে মোটরের পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করা সম্ভব। এবং অ্যাজ দ্য লোডিং ইনক্রিজেস, দ্য এনার্জি সেভিং অলসো ডিক্রিজেস। মানে যত লোড বাড়াতে থাকবো, কম ভোল্টেজে চালালে মোটরের এফিসিয়েন্সি, মানে মোটরের যে এফিসিয়েন্সি সেটা কিন্তু খারাপ হতে থাকবে। এবং যখন মোটরটা ফুল লোড ক্যাপাসিটির কাছাকাছি রান করছে বা ফুল লোডে রান করছে, তখন কিন্তু আমাদেরকে দেখতে হবে যে মোটরের যে ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ, সেটা কিন্তু +-6%-এর মধ্যে যেন থাকে। রেটেড ভোল্টেজ যেটা, ধরো একটা মোটর আছে 440 ভোল্টের, সাপোজ একটা 3 ফেজ মোটর আছে 440 ভোল্টের, তাহলে দেখতে হবে যেন মোটরের টার্মিনাল ভোল্টেজ কখনোই ওই 440 ভোল্টের +-6%-এর থেকে ভ্যারি না করে, তাহলে কিন্তু আমরা আমাদের যে ডিজায়ার্ড আউটপুট সেটা পাবো না। এবার এইটা ইন্ডিয়ান যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা BIS, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, সেটা স্পেসিফাই করে দিয়েছে, যদি একটা মোটর তার রেটেড ভোল্টেজের
±6% পর্যন্ত সাপ্লাই পায়, তাহলে মোটরটা রেটেড আউটপুট প্রোভাইড করবে, মানে মোটরের যতটা আউটপুট প্রোভাইড করার কথা ততটাই আউটপুট সে প্রোভাইড করবে। কিন্তু এই ভোল্টেজটা যদি তার থেকেও বেশি ভ্যারি করে যায় তখন রেটেড আউটপুট প্রোভাইড করতে পারবে না। এবার এখানে একটা গ্রাফ আছে, মানে একটা চার্ট আছে, সেই চার্ট থেকে আমরা কি বুঝতে পারছি দেখো, এই চার্টে এখানে লেখা আছে এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ গুলো হচ্ছে এই 120 বা 110, এই যে 90, এগুলো হচ্ছে ভোল্টেজের পার্সেন্টেজ, মানে রেটেড ভোল্টেজের কত পার্সেন্ট ভোল্টেজ প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের ভাবনার বিষয় হচ্ছে এফিসিয়েন্সিটাকে নিয়ে, বাকিগুলোকে নিয়ে আমরা সেরকম দেখছি না। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভোল্টেজের সঙ্গে আমরা দেখতে চাইছি যে এফিসিয়েন্সিটা কিভাবে ভ্যারি করছে। এইখানে দেখো এটা আছে এফিসিয়েন্সি আর এটা আছে আমাদের পাওয়ার ফ্যাক্টর এই চার্টে। তো দেখো ভোল্টেজ যখন 120%, 120% কার? রেটেড ভোল্টেজের 120%। যদি মোটরের রেটেড ভোল্টেজ 440 ভোল্ট হয়, তাহলে এখানে আমরা কত ভোল্ট অ্যাপ্লাই করছি? যখন আমরা রেটেড ভোল্টেজের 120% দিচ্ছি তখন কত ভোল্টেজ অ্যাপ্লাই করছি? 440 মাল্টিপ্লাইড বাই 1.2, তত ভোল্টেজ কিন্তু আমরা দিচ্ছি। এবার ওই অত ভোল্টেজ দিয়ে যদি আমরা 100% লোডে চালাই, মানে কি ফুল লোডে যদি চালাই, তাহলে কি হবে? মোটরের যে এফিসিয়েন্সি, মানে রেটেড একটা মোটর যদি আমরা কিনি বা মোটর যদি আমরা যখনই একটা ডিজাইন করি, তার তো একটা পারফরমেন্স লেখা থাকে, স্পেসিফিকেশন তো একটা লেখা থাকে যে ফুল লোডে এর এফিসিয়েন্সি এত পার্সেন্ট হবে, সাপোজ 89% কি 90% এফিসিয়েন্সি হবে। ঠিক আছে, এরকম একটা মেনশন করা থাকে। এবার যদি আমরা ওটাকে রেটেড ভোল্টেজের থেকে 20% বেশি ভোল্টেজে চালাই, তখন দেখা যাবে যে ফুল লোডে চললে সামান্য ইনক্রিজ করেছে, এফিসিয়েন্সিটা সামান্য ইনক্রিজ করেছে, কিন্তু তার জন্য আমাকে 120% ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়েছে। দেখা যাচ্ছে যদি 75% লোডিংয়ে আমরা চালাই, তাহলে তার যা রেটেড যে এফিসিয়েন্সি তার থেকে 2 থেকে 5% কমে গেছে, ডাউন, এই যে ডাউন অ্যারো মানে হচ্ছে কমে গেছে, এফিসিয়েন্সিটা কমে গেছে। আবার যদি 50% লোডিংয়ে চালাই, তখন দেখা যাবে যে তার যে এফিসিয়েন্সি সেটা প্রায় 7 থেকে 20% কমে গেছে। ঠিক আছে, মানে যখন আমরা ওভার ভোল্টেজে মোটরটাকে চালাচ্ছি, যখন আমরা ফুল লোডে চালাচ্ছি তখন সামান্য এফিসিয়েন্সি বাড়ছে, কিন্তু যখন আমরা কম লোডে চালাচ্ছি, মানে ধরো 75% লোডে বা 50% লোডে চালাচ্ছি, তখন কিন্তু এফিসিয়েন্সিটা আস্তে আস্তে কমছে। অন্যদিকে যদি আমরা পাওয়ার ফ্যাক্টরটা দেখি, পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে দেখো যখন আমরা ফুল লোডে চালাচ্ছি, মানে 100% লোডিংয়ে চালাচ্ছি, তখন এর যে পাওয়ার ফ্যাক্টর, যে রেটেড পাওয়ার ফ্যাক্টর, তার থেকে 5 থেকে 15% কমে যাচ্ছে। মানে যদি এর পাওয়ার ফ্যাক্টর, আমি সাপোজ কথার কথা যদি 1 ধরে নিই, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কত হয়ে যাচ্ছে? 0.95 থেকে 0.85, এই রেঞ্জের মধ্যে চলে আসছে। ঠিক আছে, আবার যদি 75% লোডিংয়ে চালায়, তখন কি হচ্ছে? এটা 20 থেকে 30% পর্যন্ত কমে যাচ্ছে। রেটেড যে পাওয়ার ফ্যাক্টর তার থেকে 20 থেকে 30%, 10 থেকে 30% কমে যাচ্ছে। আবার 50% লোডিং হলে 15 থেকে 40% কমে যাচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা। মানে যত কমাচ্ছি লোডটা, পাওয়ার ফ্যাক্টরও তত খারাপ হচ্ছে, একই দিকে এফিসিয়েন্সিও তত খারাপ হচ্ছে। ঘটনাটা কখন ঘটছে? যখন আমরা মোটরটাকে ওভার ভোল্টেজ কন্ডিশনে রান করাচ্ছি। আচ্ছা, এবার একটা দেখো, আমরা যদি 110% লোডিং এ রান করাই, মানে 110% মানেও হচ্ছে কিন্তু কি, 110% মানেও হচ্ছে ওভার ভোল্টেজেই রান করাচ্ছি, তখনও দেখা যাচ্ছে যদি আমরা এটাকে ফুল লোডে চালাই, মানে 100% লোডিং এ চালাই, তখন দেখা যাচ্ছে এফিসিয়েন্সিটা বাড়ছে। কতটা বাড়ছে? না 0.5 থেকে 1% মতো বাড়ছে। 75% লোডিং এ যদি চালাই, তাহলে কি হচ্ছে না অলমোস্ট নান, মানে যা এফিসিয়েন্সি যা ছিল তাই থাকছে, রেটেড যে এফিসিয়েন্সি তাই থাকছে। আবার যদি 50% লোডিং এ চালাই, তাহলে আবার এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। কতটা কমছে? 1 থেকে 2% কমে যাচ্ছে। পাওয়ার ফ্যাক্টরের দিকে লক্ষ্য করি, পাওয়ার ফ্যাক্টর কি হচ্ছে? যদি আমরা 100% লোডিং এ চালাই তাহলে 3% কমছে, যদি আমরা 75% লোডিং এ চালাই তাহলে 4% কমে যাচ্ছে। অন্যদিকে যদি আমরা 50% লোডিং এ চালাই তাহলে 5 থেকে 7% কমে যাচ্ছে, 6%, 5 থেকে 6% কমে যাচ্ছে পাওয়ার ফ্যাক্টর। অন্যদিকে যদি আমরা দেখি 90% ভোল্টেজ, মানে যা রেটেড ভোল্টেজ তার যদি 90% ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, যদি আমরা ফুল লোডে মোটরটাকে চালাই, ফুল লোডে চালালে কিন্তু এফিসিয়েন্সিটা কমছে, 2% কমে যাচ্ছে, মানে যা রেটেড যা এফিসিয়েন্সি তার থেকে 2% কমছে।
আগেরগুলো মানে যখন আমরা ওভার ভোল্টেজে চালিয়েছিলাম, ফুল লোডে চালালে কিন্তু তাদের এফিসিয়েন্সিটা বেড়েছিল, কিন্তু আন্ডার ভোল্টেজে যখন চালাচ্ছি, আন্ডার ভোল্টেজে চালালে কিন্তু ফুল লোডে তার এফিসিয়েন্সিটা কমছে, 2% কমছে। 75% যখন লোডিং এ চলছি তখন অলমোস্ট নান, মানে যা এফিসিয়েন্সি ছিল সেটাই থাকছে, চেঞ্জ হচ্ছে না। কিন্তু যদি 50% লোডিং এ রান করায় তখন দেখতে পাচ্ছি যে এফিসিয়েন্সিটা কিন্তু 1 থেকে 2% পর্যন্ত বেড়ে যাচ্ছে। দেখো আগে যতগুলো ওভার ভোল্টেজে চালিয়েছি তখন কিন্তু 50% লোডিং এর ক্ষেত্রে দেখা গেছে এফিসিয়েন্সি কমেছে, কিন্তু যদি আমরা দেখি আন্ডার ভোল্টেজে যদি আমরা চালাই তখন কিন্তু 50% লোডিং মানে লো লোডিং এ যদি চালাই, লো লোডিং এর ক্ষেত্রে এফিসিয়েন্সিটা বাড়ছে। ঠিক আছে, এবং এই লোডিংটা যদি আমরা আরো কমাতে থাকি এফিসিয়েন্সি কিন্তু আরো বাড়তে থাকবে। ঠিক আছে, এবং পাওয়ার ফ্যাক্টরের দিকে লক্ষ্য করো, এখানে কি হচ্ছে, যদি আমরা লো ভোল্টেজে চালাই মানে রিডিউস ভোল্টেজে চালাই, 90% অফ দ্য রেটেড ভোল্টেজে যদি চালাই, যদি আমাদের ফুল লোড থাকে তাহলেও আমাদের পাওয়ার ফ্যাক্টর বাড়ছে 1% মতো। যদি আমরা 75% লোডিং এ চালাই তাহলে 2 থেকে 3% বাড়ছে। অন্যদিকে 50% লোডিং এ চালালে 4 থেকে 5% বাড়ছে। মানে আমরা বুঝতে পারছি যদি আমরা রিডিউস ভোল্টেজে আমরা কোনো একটা মোটরকে রান করাই, কোন কন্ডিশনে, যদি আমরা লো লোডিং কন্ডিশনে মোটরকে রিডিউস ভোল্টেজে রান করাই তাহলে আমরা একদিকে যেমন এফিসিয়েন্সিটা ইমপ্রুভ পাবো, অন্যদিকে আমাদের পাওয়ার ফ্যাক্টরও ইমপ্রুভ হবে। ঠিক আছে, তার মানে আমরা বেনিফিশিয়াল হব। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন মোটরের যে লোডিং সেটা যেন কম লোডিং হয়, তাহলেই কিন্তু এটা করা যাবে। যদি বেশি লোডিং কন্ডিশনে আমরা এরকম আন্ডার ভোল্টেজে রান করাতে চাই এবং মোটরটা যদি কনস্ট্যান্ট পাওয়ার মোটর হয় তাহলে কিন্তু প্রবলেম আছে। কি প্রবলেম আছে? প্রবলেমটা এটাই যে মোটরের পাওয়ার তো আমরা জানি পাওয়ার তো কনস্ট্যান্ট থাকবে। এবার পাওয়ার যদি কনস্ট্যান্ট থাকে, মোটরের যদি আমরা আন্ডার ভোল্টেজে চালাতে থাকি তখন কি হবে? পাওয়ার কনস্ট্যান্ট অথচ মোটরটাকে আমরা আন্ডার ভোল্টেজে চালাচ্ছি, মানে কারেন্টটা বেড়ে যাবে। কারেন্ট বেড়ে গেলে স্বাভাবিকভাবেই অতিরিক্ত যদি বেড়ে যায় তাহলে সেটা মোটরের যে ওয়াইন্ডিং তার পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে এবং মোটরের ওয়াইন্ডিংও ড্যামেজ হতে পারে। সুতরাং এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে যখন আমরা রিডিউস ভোল্টেজ মেথড ফলো করব এবং তার মাধ্যমে আমরা মোটরের এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করতে চাইবো, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন মোটরের যে লোডিং কন্ডিশন সেই লোডিং কন্ডিশনটা যেন ফুল লোডের থেকে কম লোডে হয়। কম লোডিং কন্ডিশন অবস্থায় আমরা এটা অ্যাডভান্টেজটা পেতে পারি। দেখো এখানে বলা হয়েছে ফ্রম দ্য টেবিল ইট ক্যান বি অবজার্ভ দ্যাট হোয়েন দ্য মোটর ইজ রানিং অ্যাট 50% লোডিং দ্য এফিসিয়েন্সি and the power factor both are improved in case of 90% of rated voltage condition in comparison to rated voltage or over voltage condition. ঠিক আছে, this practice of improving the efficiency by voltage reducer is recommended for small motors. মানে এই যে প্রসেসটা রিডিউস ভোল্টেজে রান করিয়ে এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করানো, এই প্রসেসটা কিন্তু রেকমেন্ড করা হয় কেবলমাত্র স্মল রেটিং এর মোটরের ক্ষেত্রে। বেশি বড় রেটিং এর মোটরের ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করা ঠিক নয়। এবং এই যে চার্ট দেখতে পাচ্ছ, এই যে চার্টটা আমরা এই যে এর আগে বিইই বলে একটা অর্গানাইজেশনের নাম বলেছিলাম, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি, তাদের যে ওয়েবসাইট সেখান থেকে এই চার্টটা নেওয়া হয়েছে। এই যে চার্টটা ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি ওয়েবসাইট থেকে পাওয়া গেছে। ঠিক আছে, তো আমরা মোটরের যে এফিসিয়েন্সি সেটাকে বাড়ানোর জন্য বিভিন্ন টেকনিক ফলো করতে পারি। তার মধ্যে একটা টেকনিক এখন ডিসকাস করা হলো। কি টেকনিক? না ভোল্টেজ রিডিউসার টেকনিক। এছাড়াও আরো কিছু টেকনিক তোমাদের সিলেবাসে আছে। যে টেকনিকগুলো হচ্ছে ধরো এনার্জি সেভিং ইন মোটর থ্রু অটোমেটিক স্টার্ট ডেল্টা স্টার্টার, এনার্জি সেভিং ইন মোটর থ্রু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, পাওয়ার ফ্যাক্টর হবে এটা, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ডিভাইসেস। ঠিক আছে, এবং এনার্জি সেভিং ইন মোটর থ্রু সফট স্টার্টার, সফট স্টার্টার ব্যবহার করে কিভাবে সেভিং করা যায়, এবং এনার্জি সেভিং ইন মোটর থ্রু ভ্যারিয়েবল স্পিড ড্রাইভস, এটাও আছে। ভ্যারিয়েবল স্পিড ড্রাইভ ইউজ করেও কিভাবে এনার্জি সেভিং করা যায় সেটাও তোমাদের সিলেবাসে আছে। তো এই পার্টগুলো আমি নেক্সট ডেতে পড়াবো। আজকে আমার এই দুটো পার্টই থাকলো, এনার্জি এফিসিয়েন্ট মোটর এবং ভোল্টেজ রিডিউসার টেকনিক ইউজ করে কিভাবে মোটরের এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, নেক্সট ডেতে শুধু কি এনার্জি সেভিং আছে এই চ্যাপ্টারে? হ্যাঁ, এই চ্যাপ্টারের নামই হচ্ছে এনার্জি কনজারভেশন। ঠিক আছে, চ্যাপ্টারের নামই হচ্ছে এনার্জি কনজারভেশন, মানে কি কি প্রসেস ফলো করে আমরা এনার্জি কনজারভেশন করতে পারি। তার মধ্যে বিভিন্ন পার্ট ছিল। প্রথমে তোমাদের কি ছিল, কি কি পড়েছি, হিটিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি ওয়েতে এনার্জি সেভিং করা যায়, হিটিং এর মধ্যে কোথায় কোথায় হিটিং করা হয়। প্রথমে হচ্ছে ফার্নেস, তারপরে হচ্ছে বয়লার, ওভেন, তিনটেই পড়ানো হয়েছে। হিটিং অ্যাপ্লিকেশন হয়ে গেল। নেক্সট হচ্ছে লাইটিং এর ক্ষেত্রে কিভাবে এনার্জি সেভিং করা যায় সেটা আমরা পড়িয়েছি। নেক্সট কি আছে,
নেক্সট হচ্ছে যে আমরা কি মেথড ফলো করে মানে ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেমে এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে পারি, সেটা আগের দিন ডিসকাস করা হয়েছে এইচভিএসি সিস্টেম। এবং আজকে যেটা ডিসকাস করা হচ্ছে সেটা হচ্ছে মোটরের ক্ষেত্রে এনার্জি এফিসিয়েন্ট মোটর, এটা একটা সেপারেট টপিক আছে, এনার্জি এফিসিয়েন্ট মোটর। আমি একটু সিলেবাসটা তোমাকে দেখিয়ে দিই। দেখো এখানে কি আছে, এনার্জি কনজারভেশন, দেখতে পাচ্ছ চ্যাপ্টারের নাম হচ্ছে এনার্জি কনজারভেশন। ঠিক আছে, এনার্জি কনজারভেশনের মধ্যে আমরা কোন কোনগুলো দেখেছি অলরেডি আমরা এটা করে ফেলেছি। লাইটিং এনার্জি হয়ে গেছে, হিটিং মেথডস টেকনোলজিজ ইন এনার্জি সেভিং ইন ফার্নেস বয়লার ওভেন হয়ে গেছে, কুলিং মেথডস টেকনিক্স অফ এনার্জি সেভিং ইন ভেন্টিলেশন সিস্টেম এন্ড এয়ার কন্ডিশনিং, এটাও হয়ে গেছে। নেক্সট হচ্ছে মোটিভ পাওয়ার, মোটিভ পাওয়ারের মধ্যে আসছে এনার্জি এফিসিয়েন্ট মোটর, মানে মোশনাল পাওয়ার যেখানে থাকছে মোটিভ পাওয়ার। এনার্জি এফিসিয়েন্ট মোটর হলো অ্যান্ড এফিসিয়েন্ট ইউজ অফ এনার্জি ইন মোটর উইথ দ্য হেল্প অফ ভোল্টেজ রিডিউসার। ভোল্টেজ রিডিউসার ব্যবহার করে কি পদ্ধতিতে আমরা এনার্জি সেভিং করতে পারি, এফিসিয়েন্ট ইউজ করতে পারি, সেটা পড়ানো হলো। এই এতগুলো পার্ট এর পরেও বাকি থাকলো, যেটা হচ্ছে অটোমেটিক স্টার্ট ডেল্টা কনভার্টার, এটা ব্যবহার করে কি করা যায়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ডিভাইস ব্যবহার করে কিভাবে এনার্জি সেভিং করা যায়, সফট স্টার্টার অথবা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইউজ করেও বা কিভাবে এনার্জি সেভিং করা যায়। এই পার্টগুলো পড়ানো হলে তারপরে এখানে অ্যামোরফাস পোর্ট ট্রান্সফরমার, সেটার কি কনসেপ্ট সেটা পড়ানো হবে। এবং নেক্সট লাস্ট যে পার্টটা কো জেনারেশন, কো জেনারেশন হচ্ছে লাস্ট টপিক। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা এই সপ্তাহের মধ্যে আশা করা যায় কমপ্লিট হবে। ঠিক আছে, তো নেক্সট ডেতে আমরা পরবর্তী যে টপিক সেগুলো পড়াবো। তো কারো কিছু ডাউট আছে কি আজকের টপিকের উপরে বলো।